আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে জীবাণুগুলো এক মুহূর্তে পুরো পৃথিবীকে থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, বিজ্ঞানীরা ঠিক সেগুলোকে নিয়ে ল্যাবে কাজ করেন কি করে? ব্যাপারটা কিন্তু বেশ অবাক করার মতো। আসলে এর পিছনে আছে একটা বিশেষ সুরক্ষা ব্যবস্থা, যেটা শুধু বিজ্ঞানীদেরই নয়, আমাদের সবাইকেও সুরক্ষিত রাখে। চলুন আজ সেই রহস্যটাই যে একটু খুলে দেখা যাক। তো প্রশ্নটা তাহলে এটাই, তাই না? যে জীবাণুগুলো একটা মহামারী শুরু করে দিতে পারে, সেগুলোকে বিজ্ঞানীরা এত নিরাপদে সামলান কিভাবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে বেশ কিছু কঠিন নিয়মকানুন আর বিশেষ ব্যবস্থার মধ্যে। আমরা আজ সেগুলোই এক এক করে জানব। তো চলুন এক নজরে দেখে নিই আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা ল্যাবের কিছু বেসিক নিয়মকানুন জানব, এরপর গুড ল্যাবরেটরি প্র্যাকটিস কী জিনিস সেটা বুঝব, তারপর দেখব বায়োসেফটির বিভিন্ন লেভেল, আর সবশেষে ঝুঁকিটা আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়। যে কোনো ল্যাবের নিরাপত্তার একদম গোড়ার কথা, মানে ভিত্তিটাই হলো কিছু নিয়মকানুন, আর একেই বলা হয় গুড ল্যাবরেটরি প্র্যাকটিস বা জিএলপি। এটাই হলো সব কিছুর শুরু। মানে সহজ করে যদি বলি, জিএলপি হলো একটা রুল বুক বা গাইডলাইন। এটা ঠিক করে দেয় যে ল্যাবের প্রত্যেকটা কাজ কিভাবে প্ল্যান করা হবে, কিভাবে করা হবে, আর কিভাবে সেটার রেকর্ড রাখা হবে। এতে দুটো লাভ হয়: এক, গবেষণার কোয়ালিটি ঠিক থাকে, আর দুই, বিজ্ঞানীদের সেফটিটাও নিশ্চিত হয়। আর মজার ব্যাপার হলো, এই যে এত বড় বড় ধারণার কথা আমরা বলছি, তার উৎস কিন্তু এই হাতে লেখা নোটগুলো। এগুলো দেখলেই বোঝা যায় যে কত ছোট ছোট আর খুঁটিনাটি বিষয়ের ওপর জোর দিয়ে পুরো সেফটি সিস্টেমটা তৈরি করা হয়েছে। আসলে এই পুরো সুরক্ষা ব্যবস্থাটা কিন্তু একটা শক্ত শিকলের মতো। ভাবুন তো, এখানে যেমন দরকার যোগ্য লোক, একজন দায়িত্বশীল ডিরেক্টর, তেমনি দরকার সব কাজের জন্য লিখিত নিয়মকানুন, মানে এসওপিস। আবার ধরুন, যে জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলোর গায়ে লেবেল আর এক্সপায়ারি ডেট থাকতে হবে। যন্ত্রপাতিগুলো হতে হবে একদম ঠিকঠাক, মানে ক্যালিব্রেটেড। এই শিকলের যে কোনো একটা অংশ যদি একটু দুর্বল হয়, তাহলে কিন্তু পুরো নিরাপত্তা ব্যবস্থাটাই ভেঙে পড়তে পারে। আচ্ছা, জিএলপি তো গেল ফাউন্ডেশন বা ভিত্তি। এখন চলুন সেই ফাউন্ডেশনের উপর বানানো বায়োসেফটি লেভেলগুলো সম্পর্কে জানা যাক। এটাকে আমরা একটা মইয়ের সাথে তুলনা করতে পারি। এর আসল উদ্দেশ্য কিন্তু দুটো। প্রথমটা হলো ল্যাবের ভেতরে যারা কাজ করছেন তাদেরকে রক্ষা করা, আর দ্বিতীয়টা হলো কোনোভাবেই যেন কোনো বিপজ্জনক জীবাণু ল্যাবের বাইরে বেরিয়ে এসে আমাদের ক্ষতি করতে না পারে। এখন প্রশ্ন হলো, সব ল্যাবে কি একই রকম নিরাপত্তা থাকে? না, ঝুঁকির উপর ভিত্তি করে ল্যাবগুলোকে আসলে 4টা স্তরে ভাগ করা হয়। এগুলোকেই বলা হয় বায়োসেফটি লেভেল, বা সংক্ষেপে বিএসএল। চলুন দেখি এই লেভেলগুলো আসলে কি। এই যে ময়ের কথা বলছিলাম, এর প্রত্যেকটা ধাপে ঝুঁকি বাড়তে থাকে। যেমন ধরুন, বিএসএল 1 হলো একদম বেসিক লেভেল, অনেকটা স্কুল কলেজের ল্যাবের মতো। এরপর বিএসএল 2তে ঝুঁকি আরেকটু বেশি। বিএসএল 3তে এমন জীবাণু নিয়ে কাজ হয় যা বেশ মারাত্মক। আর বিএসএল 4, ওটা হলো একেবারে সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা। ওখানে বিশ্বের সবথেকে ভয়ঙ্কর প্রাণঘাতী জীবাণুগুলো নিয়ে গবেষণা করা হয়। এই কথাটা শুনলেই বিএসএল 4 ল্যাবের ভেতরের পরিবেশটা কেমন তা আন্দাজ করা যায়। মানে এমন সব জীবাণু নিয়ে কাজ হচ্ছে যা মানুষের জীবনের জন্য চরম ঝুঁকিপূর্ণ। এখানে এখানে সামান্য একটা ভুলেরও কোনো জায়গা নেই, কারণ তার ফল হতে পারে ভয়াবহ। এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বিএসএল 1-এ সাধারণ জীবাণু, তাই ব্যবস্থাও সাধারণ। কিন্তু যেই বিএসএল 2-তে আমরা এইচবিভি বা এইচআইভির মতো জীবাণুর কথা বলছি, অমনি দেখুন পিপিই মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট চলে আসছে। বিএসএল 3-তে যখন বাতাসে ছড়ানো জীবাণুর প্রসঙ্গ আসছে, তখন ভেন্টিলেশন সিস্টেমটাই অন্যরকম হয়ে যাচ্ছে। আর বিএসএল 4-এর ক্ষেত্রে তো ল্যাবটাই হয় একটা আলাদা বিল্ডিং বা পুরোপুরি আইসোলেটেড একটা জায়গা। মানে ঝুঁকি যত বাড়ছে, সুরক্ষার বলয়টাও ততটাই কঠিন হচ্ছে। তো এই যে এতগুলো স্তর, এত নিয়মকানুন, এগুলোর সব কিছুর পিছনে কিন্তু একটাই মূল নীতি কাজ করে, আর সেটা হলো ঝুঁকিকে আটকে রাখা, ইংরেজিতে যাকে বলে কন্টেনমেন্ট। চলুন দেখি এটা ঠিক কিভাবে কাজ করে। ব্যাপারটা অনেকটা একটা বাক্সের ভেতরে আরেকটা বাক্স রাখার মতো। প্রাইমারি কন্টেনমেন্ট বা প্রাথমিক নিয়ন্ত্রণ হলো ভেতরের বাক্সটা, যেটা সরাসরি ল্যাবের কর্মী আর কাজের জায়গাটাকে বাঁচায়। আর সেকেন্ডারি কন্টেনমেন্ট বা মাধ্যমিক নিয়ন্ত্রণ হলো বাইরের বাক্সটা, যেটা পুরো ল্যাবটাকে বাইরের পরিবেশ থেকে আলাদা রাখে। এই দুটো স্তর মিলে নিশ্চিত করে যে কোনো জীবাণু যেন কোনোভাবেই ল্যাবের বাইরে বেরোতে না পারে। আর দেখুন, সুরক্ষার এই যে দুটো স্তরের ধারণা, এটাও কিন্তু ওই মূল নোটগুলো থেকেই এসেছে। এখানেই কিন্তু প্রথম প্রাইমারি আর সেকেন্ডারি কন্টেনমেন্টের কথা বলা হয়েছিল, আর এটাই আজকের আধুনিক বায়োসেফটির একদম মূল ভিত্তি তৈরি করে দিয়েছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো?
এই যে এত নিয়মকানুন, এতগুলো স্তর আর এই যে কন্টেনমেন্টের ধারণা, এই পুরো সিস্টেমটা আছে বলেই কিন্তু বিজ্ঞানীরা নিশ্চিন্তে এমন সব গবেষণা চালিয়ে যেতে পারেন যা হয়তো একদিন আমাদের জীবন বাঁচাবে। এটা আমাদের সবার জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে। বিজ্ঞান তো থেমে নেই, রোজ নতুন নতুন প্যাথোজেন আবিষ্কৃত হচ্ছে। তো ভবিষ্যতের সেই সব অজানা শত্রুদের আটকাতে আমাদের এখনকার এই সুরক্ষা ব্যবস্থা কি যথেষ্ট হবে, নাকি আমাদের আরও নতুন কিছু ভাবতে হবে, আরও উন্নত ব্যবস্থা তৈরি করতে হবে? এর উত্তরটা হয়তো সময় বলে দেবে।